হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? কোথায় আছেন এখন? আমি অফিসেই আছি। আচ্ছা, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, আপনাকে তো আমি চিনতে পারছি। চিনতে পারবো না কেন? কারণ আপনার কণ্ঠ শুনলেই তো আমি চিনতে পারি। তারপর তো স্যার, আপনার নাম্বারটা তো আমার ফোনে সেভ করা আছে। তাহলে চিনতে অসুবিধা হবে কেন? ও, আমার নাম্বার সেভ করে রাখছো? হ্যাঁ, যে কোনো সময় যদি কোনো দরকারি আবার লাগে, এই জন্য আর কি। এই শোনো, তুমি কি আজকে অফিসে গিয়েছিলে? হ্যাঁ, গেছিলাম তো। কিন্তু স্যার, আপনাকে তো আজকে দেখলাম না অফিসে। আমি একটু অফিসিয়াল ঝামেলায় ছিলাম, এই জন্য আর কি। ও আচ্ছা, তাই নাকি স্যার? আহ তো ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, ভালো আছি। ও তাই? তো এখন কি মনে করে স্যার ফোন দিলেন? কেন, এত রাত্রি ফোন দিছি এই জন্য? না, মনে করছিলাম যে হয়তো আমি কোনো ভুল টুল করছি এই জন্য আর কি। আরে না, খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তারপরে ওই যে স্যার, আমি আমার কাগজপত্রগুলো রাখছিলাম একটু সাইন করার জন্য। এই জন্য আর কি চিনতে চেয়েছিলাম, মানে ঘাবড়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম এর আগে, সেটা কি মনে আছে তোমার? হুম, না, কিন্তু কি কথা স্যার? বুঝিয়ে বলবো, মানে ওই যে আমার সঙ্গে একদিন, বুঝি না। মানে ব্যাপারটা বোঝো নাই? ওই যে একদিন আমার সাথে, তোমাকে একদিন বলছিলাম। আরে না, বুঝলাম না স্যার। তো বুঝিয়ে বলেন তো, নেকা না করে একটু সোজা করে বলেন। মানে বোঝোনি? আমার সাথে একদিন তোমাকে যাইতে বলছিলাম না? ও, কোথায় স্যার? যাইতাম দূরে কোথাও। কেন? কি স্যার, বেড়াইতে নাকি আর কোনো সমস্যা? আরে না, বেড়াইতাম, আর হয়তো চান্স পেলে থাকতাম। ও, থাকবেন? তার মানে স্যার কি বোঝাই, মানে আমাকে করবেন? হ্যাঁ? তার মানে থাকবেন আপনি, এই ইচ্ছা? কেন? হ্যাঁ, থাকতাম। ও বাবা! হ্যাঁ, এতই সস্তা? না না স্যার, আপনি যে মোটা, আমি আপনাকে পারবো না স্যার, আপনার সঙ্গে আমি কোথাও যাব না। এটা বলে দিলাম, সম্ভব না স্যার। আরে পাগলি, আমি এটা বুঝলাম না। মোটা হলে কি সমস্যা তোমার? মোটা হলেই সমস্যা বস? আমি মোটা মানুষ দেখে ভয় পাই? ও, মোটা মানুষ আর বড় দেখে তুমি ভয় পাও? হ্যাঁ। কিন্তু মোটা দেখে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না স্যার? ওই যে আপনি বলছেন, আপনি নাকি বেড়াইতে যাবেন, আবার থাকবেন, এই জন্য আর কি। ও, তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি মোটা মানুষ দেখলে ভয় পাও কেন এত? স্যার, মোটা মানুষদের ওইটাও অনেক বড় হয়, অনেক মোটা হয়, এই জন্য আমার অনেক ভয় লাগে স্যার। আমি কি বলবো আপনারে স্যার, ওইটা অনেক মোটা আর এটা আমি পারবো না, আর আমার খুব ভয় লাগে স্যার, বুঝছেন? আরে পাগলি, তুমি আসলে যেটা মনে করছো অতটা না। না না, তবুও আমি অনেক ভয় পাইতেছি, বুঝছেন? তার মানে আমি বেশি মোটা এই জন্য? জি বস। তার মানে আমি অনেক বেশি মোটা, পেটালো না? জি বস, আপনি বোঝেন না? আমি যদি আপনার ওই মোটা পেটের উপরে উঠে সারাদিন ধরে নড়াচড়া করি না, তার উপর আপনার ওই পেট কমবে না। বোঝেন না বস? এই জন্য আমার খুব ভয় লাগে, আমি ভয় পাচ্ছি। ও, এই জন্যই তুমি এই মোটা মানুষকে এত ভয় পাও? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা শোনো, তুমি কি মোটা কম? তুমিও তো অনেক ভারী মোটা, তাহলে এভাবে ভয় পাচ্ছ কেন? স্যার, আমি আপনাকে একটা কথা বলি স্যার। হ্যাঁ, বলো, কি কথা বলবে? আমি আপনাকে ক্লিয়ার বলে দিচ্ছি, আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না স্যার, বুঝছেন? কিন্তু কেন? ওই যে বলছি না, আপনি অনেক বেশি মোটা তাই। ও, আমি বেশি মোটা তাই? জি বস, এই জন্যই আর কি। আরে আমি মোটা হলে সমস্যা কি? আমি কি তোমার উপরে উঠে বসে থাকবো নাকি সব সময়? তবু না স্যার, আপনি প্লিজ আমার সঙ্গে জোর করবেন না। আরে, একে তো আমি বুঝাইতে পারছি না। আরে আমি তো তোমার উপরে উঠে সবসময় বসে থাকবো না। তো তুমি ভয় পাচ্ছ কেন এত? স্যার, আপনার যে শারীরিক অবস্থা, না জানি আপনার ওইটার অবস্থা কি। তাই না? আরে না না, এত ভয় পাওয়ার কিছু নেই।
চলো না, একদিন ঘুরে আসি, তারপরে বুঝতে পারবে। আরে বস, আমি যদি যাই না তাহলে তো আমি মারাই যাব, বুঝছেন? আরে না না, সমস্যা নেই। না স্যার, আমি মারা পড়ে যাব কিন্তু। আরে কোনো সমস্যা নেই, কিছু হবে না, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আপনি তো শুধু ওইটাই সহজেই বলে যাচ্ছেন। আরে বুকে সাহস রাখো। আর শোনো, তাহলে তুমি কয় তারিখে যাচ্ছ সেটা বলো। স্যার, তাহলে আপনি আমাকে উম 1 সপ্তাহ চিন্তা করার একটু সুযোগ দেন, তারপরে দেখি। এটা আবার কেমন কথা? তার মানে তোমাকে 1 সপ্তাহ চিন্তা করার সুযোগ দিতে হবে, তাই? হ্যাঁ স্যার। ও, আচ্ছা আচ্ছা। স্যার, আজকে বুধবার তো। আচ্ছা, দেখা যাক। আমি একটু চিন্তা ভাবনা করে সামনের বুধবারে যাওয়া যায় কিনা, তারপরে আমি আপনাকে জানাবো স্যার, বুঝছেন? ও, তাই নাকি? হ্যাঁ স্যার, তাই। আর দেখি, এর মধ্যে যদি আমি সময় সুযোগ বের করতে না পারি তাহলে তো আর যাওয়াই হবে না, আর আমার মনে হয় বেঁচেই যাব। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মানে না যাওয়ার কি আছে? মিস্টেক হবে কেন? হ্যাঁ। আচ্ছা, আমি যেটা আসলে বললাম, আমারে আপনি 1 সপ্তাহ সময় দেন, তারপরে দেখা যাবে। আগেই এত হতাশ হচ্ছেন কেন? শোনো, তোমার ফাইল তো রেখে আসছো আমার টেবিলে, তাই না? হ্যাঁ স্যার। শোনো, তোমার ফাইল তো রাখা আছে, ওইটা আমি সব ম্যানেজ করছি। আহ আর কোনো সমস্যা নেই। তোমার এখন যে স্যালারি আছে না, এর থেকে কদিন পরে তোমার স্যালারি এখনকার তুলনায় ডবল হয়ে যাবে, বুঝছো? স্যার, এখন কথা হয়েছে যে আমি যদি আপনার সঙ্গে, আপনি যেটা বললেন, যেতে না পারি, বা আপনার আপনার এটা যদি আমি নিতে না পারি, তাহলে কি আমার স্যালারি বাড়বে স্যার? যেতে পারবো না, নিতে পারবো না, তার মানে? স্যার, আপনি মানে বোঝেন না, মানে আপনার ওইটার কথা বলছি আর কি। অত মোটা ঘোড়ার ডিম আমার ভয় লাগে। ও হো হো হো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো খালি তাই বলেন স্যার। আরে ভয় নেই, নিতে পারবা নিতে পারবা, কোনো সমস্যা হবে না, বুঝছো? এত ভয় পাচ্ছ কেন? নিতে পারবা। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, আপনি কি বিয়ে করছেন? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? আমি জিজ্ঞাসা করছি, আপনি সত্যটা বলেন। আমি না না না, আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? বিয়ে করবো কেন? বিয়ে শাদী করিনি এখনো। এই জন্য তো এত ক্ষুধা লাগছে, তোমাকে খাইতে ইচ্ছা করছে। আর তুমি এদিকে আমি মোটা, এই সেই দেখে তুমি অযথা অযথা ভয় পাচ্ছ। ভয় পাচ্ছ কেন? আরে তুমি কি দেখতে শুনতে কম? এত নাদুস নুদুস উঁচু লম্বা, একটা সুন্দরী একটা মেয়ে তুমি। হ্যাঁ, ভরপুর সুডল শরীর তোমার, দেখলে একটা পাহাড়ের মতো দেখতে দেখা যায়। অথচ এই আমি মোটা, আমি ভুঁড়িওয়ালা, আমার ওইটা মোটা, তুমি নিতে পারবা না, ঢুকবে না, কষ্ট পাবা, এই দেখে শুধু শুধু ভয় পাচ্ছ। আর এত প্রশ্ন করছো বারবার। আর ভয় কিসের? ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝছো? স্যার, আমি এত কথা শুনতে চাচ্ছি না। আপনি কি বিয়ে করছেন কি করেন নাই এইটা জানতে চাইছি। আহা, এই তো মহা মুশকিলে পড়ে গেলাম। আমি তো বলছি তোমাকে, আসলে আমি বিয়ে শাদী করিনি, বুঝছো? দেখুন স্যার, আপনি একদম মিথ্যা কথা বলবেন না, বুঝছেন? আচ্ছা, এইটা নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? এইটা জেনে তোমার কি হবে? মনে করেন স্যার, আপনি বিয়ে করেননি, তবু আপনি স্বীকার করেন যে হ্যাঁ করছি, তারপরে আমি আপনাকে বলছি কথাটা। আচ্ছা ঠিক আছে, তুমি ধরে নাও, হ্যাঁ আমি বিয়ে করছি। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার বউ কি আপনার মতো এরকম মোটা? হ্যাঁ, না আমার এতটা না, মানে সেম দেখতে তোমার মতোই, ওই রকম শরীর স্বাস্থ্য, অতটা মোটা, উঁচু লম্বা তোমার মতোই হবে, ফিগার টিগার টল ফিগার। তবে ওই এক জিনিস বেশি দিন খাইতে ভাল লাগে না তো, এই জন্য আর কি তোমার উপরে আমার রুচি দেখলো। তোমার ফাইলটাও সই করতে হবে, তোমার স্যালারিটাও দ্বিগুণ করে দিতে হবে। আর ভাবলাম যে এই সুযোগে তোমার থেকে ওই আমি কিছু একটা নিই। তা তোমার কাছ থেকে একটা দিন চাইছি তো শুধু, তোমার ওইটা নেওয়ার জন্য। আর তুমি বড় মোটা, নানান রকম আইডিয়া চাচ্ছ, ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। আমার বউ তোমার মতোই মোটা, ওই রকমই, বুঝছো? স্যার, এসব কথা বাদ দেন, আগে বলুন আপনার বউ কি বেঁচে আছে? বেঁচে থাকবে না কেন? হঠাৎ অকালে সে মারা যাবে কেন? এটা কেমন কথা? না স্যার, বলছিলাম যে
বেঁচে আছে না মারা গেছে এই জন্য জিজ্ঞেস করতেছি, মানে আপনি আমাকে খাওয়ার জন্য এত উঠে পড়ে লাগছেন, এই জন্য আর কি স্যার। ও, এই জন্য এত কথা? আরে পাগলি, আমার জানটা আসলে খুব চাইছে তোমাকে একটাবার খাইতে, বুঝছো? তুমি এত ইতস্তত করছো কেন? একটাবার আমাকে দাও না, একটা সময় করো, মিস করো না। তোমার সব কাজ আমি ওকে করে ফেলবো। কিন্তু দেখো, ভয় পেও না, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি এতটাও বোকা না, এতটাও মানে অমানুষ না, দেখে শুনে সব করব। এতে ভয় পাওয়ার তোমার কিচ্ছু নেই, বুঝছো? আর তোমাকে খাওয়ার আমার খুবই স্বাদ জাগছে, আশাটা পূরণ করবা, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে বস, তাহলে তাই হবে। আগামী বুধবারে ঠিক রেডি থাকবেন, আমি আপনার কাছে চলে যাব। তারপরে দেখে শুনে যেটা হয় ভালো মনে করেন সেটাই করবেন। আমার আবার একটু ভয় লাগে, আমার ওই মোটা, অত বড় মোটা আমার খুব ভয় লাগে, বুঝছেন বস? এই জন্য আর কি বলছি আপনারে। আর বিশেষ করে খালি খালি কিন্তু থাকা যাবে না, মানে কিছু একটা পদ্ধতি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, দেখে শুনে যেটা হয় সেটাই করব, বুঝছো? নিজেতে এখন বেশ ভালোই বলছেন, আর করার সময় যে আমাকে শেষ করে ফেলবেন, আমি মনে হয় মরেই যাব। আমাকে আপনার যে শরীর যে এরকম মোটা যেভাবে করবেন, আমি কি থাকতে পারবো বস? আমি সহ্য করতে পারবো তো? আর এত টেনশন করে না তো, সব ঠিক হয়ে যাবে ঘোড়ার ডিম। তুমি অযথা বাড়তি টেনশন করছো, বেশি বেশি ভয় পাচ্ছো। আরে ভয় পাও কেন? তোমার আমার সমন্বয় করেই দুইজনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে না, দুইজনের ইচ্ছা মতো যেটা হয়, তোমাকে রাজি খুশি করে আমার যতটুকু ইচ্ছা অতটুকুই করব। আর ভয় পেও না। তা ঠিক আছে, এর বেশি আর কিছু বলার দরকার নেই, কথা তো হয়েই গেল, কথা ওইটাই নাকি? নাকি আর কিছু বলবা তুমি? ঠিক আছে বস, তাই হবে। আপনার কথা অনুযায়ী আমি ঠিক বুধবারে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। তা ঠিক আছে বস, অন্য সময় আবার কথা হবে, এখন রাখি বস। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে, তুমিও ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এই যে ভাই আপনাকেই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ। ভাইয়া, বাড়িতে কবে আসবি তুই? হ্যাঁ, শীঘ্রই চলে আসবো রে। দেখ না, তোর ভাবিটা অকালে চলে গেল আমার জীবন থেকে। ধ্যাত, ভাইয়া একদম চিন্তা করিস না তো। দেখ না, আমি লেখাপড়া করতে করতে একদম কত বয়স হয়ে গেছে আমার, কোনো পাত্র বিয়ের সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে আসেই না। আমি তো পড়ে আছি, তুই আমাকে নে না। না রে, তা কি করে হয়? তুই আমার বোন না? দেখ না, আমি ইতিপূর্বে বড় ধরনের অন্যায় করেছিলাম মায়ের সঙ্গে। বাবা ঠিকঠাক মতো বাড়িতে আসতো না, মা আমার সঙ্গে দিনের পর দিন ওটা করতো। একসময় জানিস, মায়ের পেট হয়ে গেল। তো এটা নিয়েও নানান রকম সংসারে গুঞ্জন কথাবার্তা চলতেছিল। তো এই সমস্ত পাপ থেকে আসলে আমি বাঁচতে চাই, জানিস? তা না হলে কি আর এই এত অল্প বয়সে নব বিয়ে করলাম, তোর ভাবিটা 1 বছর না হতে নাই হতে জীবন থেকে দেখ না ঝরে গেল, চলে গেল। এটা নিশ্চয়ই আমার পাপের ফল রে। কি আর করা, আর এরকম কথা তুই বলিস কেন আমাকে? আমি বলি কি ভাইয়া, পিছনের সমস্ত চিন্তা ভাবনা একদম মাথা থেকে জুড়ে ফেলে দাও তো। তুমি একটু আমার ব্যবস্থা করো। আরে বোনের সঙ্গে করলে কিছু হয় না, আমার তো লাগবে, তাহলে আমি কোথায় যাব? আচ্ছা কথা হয়, তোমাকে একটা প্রশ্ন করি। আমি যদি আমার কোনো বন্ধুদের সাথে অথবা পাড়া মহল্লার কোনো ছেলের সঙ্গে যদি অবৈধভাবে এই সমস্ত কোনো কিছু করে বসি, তাহলে তোমাদের মান সম্মান থাকবে? তুমি একবার বলো। তোকে এটা করতেই বা হবে কেন পাড়া মহল্লার মানুষের সাথে? আচ্ছা ঠিক আছে, করবো না, তাহলে তুমি আমার ব্যবস্থা করো। তুমি বলে দাও আমি কি করব। তাহলে আমি তোকে কি করতে পারি তুই বল। ভাইয়া, তুমি নতুন নতুন ওই যে ভাবিটার সঙ্গে যখন ওইটা করতে, আমি পাশ থেকে একদিন তোমাদের ঠাকুর ডুবানো দেখছিলাম। তুমি অত সুন্দর করে ইয়ে করলা, অথচ আমার জীবনে কোনো বিয়েই আসলো না যে কাউকে বিয়ে শাদী করব। জানো, তোমাদের ওই সমস্ত দেখে আমার খুবই শখ জাগছে। তোমারটা আমার নিতে মন চাই, তুমি আমাকে দেবে না বলো? এখন তো আর ভাবি নেই। আর তুমি তো এটা কিছুদিন করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমার, তোমারও তো লাগবে। আমি বলি কি, তুমি এদিক ওদিক না গিয়ে আমাকে একটু ব্যবহার করে দেখো না, আমি তোমাকে ভাবির চেয়েও সুন্দর করে দেব। বুঝতে পারছো?
একটাবার তুমি হ্যাঁ বলে দেখোই না আমি তোমার জন্য কি করতে পারি। আচ্ছা, এক কাজ করলে কেমন হয় রে? মাকে যদি বলি যে তোকে নিয়ে আমার বাসায় নিয়ে আসি, কারণ আমি এখানে তো বাসা ভাড়া করে থেকে চাকরি করতে হচ্ছে। তোর ভাবিকে নিয়ে আসছিলাম, তোর ভাবি তো আর নাই এখন, বাসাটা ফাঁকা। অমনি ঘরের আসবাবপত্র সব কিছু রেডি আছে, পড়ে আছে। তুই শুধু এখানে এসে থাকবি, খাবি, ঘুমাবি আর আমার সেবা যত্ন করবি। পারবি? মাকে একটু বুঝায় দেখ না, কি বলে মা? আরে তাহলে তো ভালো হয়, খুব ভালো একটা বুদ্ধি ভাইয়া। হ্যাঁ, আমি আজকেই মায়ের সঙ্গে এইটা আলাপ করব। আর এটা তো আমার মাথার মধ্যে একদম আসতেছে না যে তোমার তো ওখানে বাসায় সবকিছু রেডি আছে, কারণ একটা ধরা সংসার থেকে ভাবি জীবন থেকে চলে গেছে। তোমার তো সব স্মৃতি আসবাবপত্র সবকিছু ওখানে পড়ে আছে, শুধু আমি ওখানে গেলেই তোমার সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। দেখো ভাইয়া, আমি একদম মাকে সম্পূর্ণ ম্যানেজ করে চলে আসতেছি। এই এক সপ্তাহের মধ্যেই তুমি যদি বলো আমি চলে আসব, কারণ ওখানে থাকলে তুমি ভাবির সঙ্গে যা যা করতে সেটাই তুমি আমার সঙ্গে করবে। আমি তোমাকে রাত দিনই যখন খুশি দারুণ ভাবে ভাইয়া মজা দেব, এতটাই মজা দেব যে ভাবির উপরে যে তোমার একটা মন খারাপ শোক লেগে আছে সব তুমি ভুলে যাবে। আমিও এটাই চাচ্ছি। আরে এটা তো তাহলে ভালো হয় রে ভাই, আমি এই সপ্তাহের মধ্যে আসবো, মাকে বুঝিয়ে বলি একটু। হুম, বলতে পারিস তুই। দেখ না, মাকে ম্যানেজ করে যদি তুই আসতে পারিস তাহলে তো তোর ভালো হয়। কারণ তুই আমার কাছ থেকে যেটা চাচ্ছিস সবই তাহলে তোকে আমি দিতে পারতাম। আর সুবিধাও হতো। এখানে কেউ ডিস্টার্ব করতো না, কেউ জানতো না যে আমরা ভাই-বোন কি করতেছি। আর শোন, আরেকটা কথা বলি। তুই কখনো তোর ভাবির মতো পারবি না রে। কারণ তোর ভাবি ছিল এক ধরনের। আর তুই দেখ না, খেয়ে, খেয়ে কিরকম ধামড়ি মোটা হয়েছিস। মানে কেমন একদম দেহটারে বানাইছিস। অত বড় একখান খাসির মতো। তোরে তো আমি ইয়েই করতে পারবো না। কি যে বলো ভাইয়া, ছেলেরা কোলভরা জিনিস পায় না, আর তুমি আবার পেয়েও এরকম কথা বলতেছো। আরে তুমি একটাবার আমাকে ইয়ে করে দেখোই না, তোমার অনেক ভালো লাগবে। আরে আমি কোলভরা নাদুস নুদুস কত সুন্দর না, তুমি একটাবার খালি দেখোই না, ব্যবহার করেই দেখো। আরে আমি তোমাকে চিৎ কাট উপর সুন্দর করে আদর আপ্যায়ন করবো, সুন্দরভাবে দেবো, বুঝতে পারছো? তুমি একবার খেলে আবার মন চাইবে, মনে হবে যে না রে, পূর্বের জন্ম থেকে এই জন্মে অনেক সুখী আছি আমি। সত্যি তোমার এটা মনে হবে, কারণ আমি তোমার আদর যত্নে কোনো কিছুতে কমতি রাখবো না। আর তুমি আমার নিজের ভাই না, তোমাকে কি কোনো কিছু হাতে রেখে দেবো নাকি? সব কিছু উজাড় করে দেব, আর তুমি এতটাই সুখী হবে। আরে এক রাত্রে প্রয়োজনে 3বার 4বার 5বার নেই, তুমি সারা রাত যত চাইবে ততই পাইবে। কারণ তুমি এত উঁচু লম্বা কম না, কত সুন্দর তুমি, নায়কের মতো তোমার চেহারা। আর দেখো না আমার কমল দুটো ঠোঁট, মুখখানা মায়াবী, তোমার তো দেখলেই মন মানে মায়া হবে, মন চাইবে, বুঝতে পারছো? সবকিছু সব সময় তোমার করতে মন চাইবে। সুডল কত সুন্দর আমার সবকিছু, পায়ের থেকে মাথা অব্দি। আরে ছেলেরা আগে কলেজে যখন যাইতাম পিছে লাইন লেগে থাকতো, এখন এই যে মাস্টার্স কমপ্লিট করতে যায় একটু বয়স হয়ে গেছে, তাই এখন আর ছেলেরা পছন্দ করে না বা সিনিয়র বলে সম্মান করে। আর একটা সময় থাকে মেয়েদের বিয়ের, সেই সময়টা আসলে আমার জীবন থেকে পার হয়ে গেছে। এই জন্য আমি তোমার একটু সাহায্য চাই। দেখো, এত সুন্দর যৌবনবতী মেয়ে আমি, একদম টলকাচ্ছে, তুমি যদি আমাকে একটু উপকার করতে ভাইয়া, তোমার যে কত ভালো লাগতো। তুমি আমাকে দু একটা বার একটু দেখোই না, দিয়েই দেখো। আর আমিও ভাবির কাছ থেকে সেকালে শুনছিলাম তোমার ওইটা নাকি অনেক বড় মোটা। সেদিন থেকে আমার মধ্যে শুধু আফসোস হতো, ইস, এরকম একটা হাজবেন্ড যদি আমার জীবনে আসতো। তো যাই হোক, উপর আল্লাহ তো আজকে মিলেই দিয়েছে, ভাবি যখন তোমার জীবন থেকে চলেই গেছে, অকালে ঝরে গেল, তাহলে তো তুমি একদম ফাঁকা। আর ওই সিটটাতে আমাকে একটু বসতে দাও না, আমার জীবনটা যে তাহলে ধন্য হয়ে যেত। কারণ আমার মতো এরকম তাগড়া জোয়ান একটা মেয়েকে তোমার মতো ভাই ছাড়া কে নড়াবে বলো? তুমি একমাত্র আমার পরাণটা জুড়াইতে পারবে সবকিছু দিয়ে। দেখো, আমিও তোমাকে উজাড় করে দেব, তোমার এতটাই ভালো লাগবে তুমি কল্পনাও করতে পারবে না ভাইয়া। আর এখন আমি বুঝতেছি, বাবা এই মাসে মাসে বাড়িতে আসতো না, বাইরে থেকে চাকরি বাকরি করছে, আর তুমি মাকে ওই সমস্ত করছো না। তাই তো বলি, মা এত রূপবতী, মনে মনে খুশি, এভাবে থাকে কেন? বাবা দিনের পর দিন আসে না, তবুও মা যেন খুশি। হ্যাঁ, তুমি চালাইছো। শোনো, তুমি যদি মায়ের পুষ্ণ সন্তান না হয়ে পেটের সন্তান হতে, তাহলে তুমি কখনোই এতবার কাজটা করতে পারতে না। পুষ্ণ সন্তান বলে মাও তোমাকে ব্যবহার করছে। আবার দেখো না, আমি এই যে তুমি যদি আমার
আপন মায়ের পেটের ভাই হতে, তাহলে আমি তোমাকে এ কথা বলতে সাহস পেতাম না। যেহেতু আমি তোমার সৎ বোন, আমার মায়ের মায়ের মেয়ে আমি, কিন্তু তুমি আমার মায়ের ছেলে নও, তুমি আমার মায়ের সৎ ছেলে। বুঝবি তো, এই জন্যই তো তোমার কাছে দাবি করতেছি। উপরওয়ালাও এটা গোনা দেবে না। তোমার আমার সঙ্গে বিয়ে হতেই পারে, এটা স্বাভাবিক। তুমি চাইলে সারা জীবনের জন্য আমাকে সঙ্গী করে নাও, জীবন সঙ্গী হিসেবে আমাকে একটু জায়গা দাও, এটাও তো জায়েজ আছে। ভাইয়া প্লিজ না করো না। আমি আসি, তুমি আমাকে ইচ্ছা মতো করবা, লাগাবা, সুন্দর করে আমার জীবনটা পরিচালনা করবা। আমি তোমাকে সব কিছুতে হাসি খুশি রাখবো, তোমার কোনো কিছুর অভাব দেব না। তুমি এই পিছনের ওই দুঃখের কষ্টের কথা একদম ভুলে যাও তো। সত্যি তুই আমাকে এতটাই সুখ দিবি, এতটাই আদর করবি? আচ্ছা বোন, তোকে আমি একটা প্রশ্ন করি। এত বড় হয়েছিস, তো তোর জীবনে কি তুই কখনো কোনো পুরুষের স্পর্শে গেছিস? মানে কারোর সাথে কি তোর কোনো কিছু জীবনে ঘটছে? এরকম কোনো রেকর্ড, কোনো কথা থাকলে একটু আমাকে বলতো। কি একটা আজব প্রশ্ন করছো ভাইয়া। শোনো, বাবা যখন ওই যে পটুয়াখালীতে চাকরি করতো, তো ওখানে আমি তখন কলেজে লেখাপড়া করতাম, ইন্টারে পড়তাম। তো বাবা আমাকে মাকে রাজি খুশি করে ওখানে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে বাবা যে বাসাতে থাকতো, এক বুয়া রান্না করে দিয়ে যেত, বাবা আর আমি খাইতাম। কিন্তু বাবা ওই বুয়াকে 1 সপ্তাহ ছুটি দিয়েছিল। তারপরে বাবা আমাকে পটিয়ে পাটিয়ে রাত্রে জোর করে একটা দিন ওটা করছিল। এই হচ্ছে আমার জীবনের প্রথম পুরুষ। তাছাড়া আমি বাইরে কোনোদিন কারোর সংস্পর্শে যাইনি ভাইয়া। বাবা আমাকে দারুণভাবে সেদিন কে করেছিল, আর প্রতিজ্ঞা করেছিল, আমাকে বলছিল যে কোনোদিন কাউকে এটা বলবি না। তো আমি আজকেই তোমাকে প্রথম বললাম, কারণ আমার জীবনে এমন কোনো কথা যা তোমাকে গোপন রাখবো সবই তুমি জানো। তবে এইটা তোমার কাছে আমি পৃথিবীতে কাউকে বলিনি, মাকেও না, তোমার কাছে আজকে স্বীকার হলাম বাবা এটা করছে, বুঝতে পারছো? তো যাই হোক, আর এই ধরনের পাপ কাজ আমি কোনোদিন করব না। তুমি যদি আমাকে সম্পূর্ণভাবে আমার দায়িত্ব নাও, আমাকে সুখী করো, বা তোমার এই বুকের খালি জায়গাটাই তো আমাকে আসন দাও। দেখো, সৎ ভাই বোন বিয়েও হতে পারে, তারা এটা আসলে কেউ এটা মাইন্ড করবে না। তুমি আমাকে একটু চালিয়ে নাও না ভাইয়া প্লিজ। তোমারটা আমার দারুণভাবে নিতে ইচ্ছে করতেছে, তোমার সঙ্গে আমি মনে হচ্ছে সারাটা জীবন ঘর করি, বুঝতে পারছো? আচ্ছা শোন, আর একটা কাজ করা যায়। তুই তো মাস্টার্স পাস, তাহলে তোর চাকরির জন্য আমার অফিসে একটা অ্যাপ্লাই করি। যদি তোর চাকরিটাও হয়ে যায়, তাহলে তোকে আমি জীবন সঙ্গিনী করে সারাটা জীবন রেখে দেবো আমার কাছে। কারণ দেখ, তুইও মায়াবী চেহারা, তোর জীবনটা তো একটা সুপুরুষ দরকার, সেটা আমি তোর জন্য একটা পারফেক্ট। কারণ আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ উঁচু লম্বা কম না। আর দেখ না, তোর এই সুখ বাইরের একটা ছেলে এসে খাবে তা না। তুই চাকরি পেলে তোর একটা ভালো পজিশনে চাকরি হবে, অনেক টাকা মাইনে পাবি তুই। আর সেই টাকা দিয়ে তোর আর আমার বেতনের টাকায় দুজন মহা সুখে জীবনযাপন করতে পারবো। আর তোর জন্য আমিও পারফেক্ট, কারণ তুইও একটা হাসির মতো মোটা ধামড়ি হয়ে গেছিস না মায়ের সংসার থেকে। তোকে নিয়ে আমি মনে হয় খুব ভালো সুখেই থাকবো রে। যাই হোক, তুই মাকে ম্যানেজ করে শুধু আমার বাসাতে চলে আয়, বাদ বাকিটা আমি সামলে নেব। তো ঠিক আছে, আগামীকাল আবার কথা হবে। এখন রাখি। আমার লক্ষ্মী ভাইয়া, এই তো বুদ্ধি হয়েছে। হুম। শোনো, আমি মাকে রাজি খুশি করে 1 সপ্তাহের মধ্যে তোমার কাছে চলে আসার জন্য চেষ্টা করতেছি। আর শোনো, আগামীকাল তুমি আবার আমার সঙ্গে একটু ফোন করে যোগাযোগ করবে। তো ঠিক আছে, রাখো। তুমি যেহেতু এখন অফিসে আছো, ব্যস্ত আছো মনে হয়, তো আগামীকাল কথা হবে। আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো বন্ধুরা, আমার সৎ ভাই মাকেও করছে, আবার আমার সঙ্গেও জীবনে যা ঘটতে যাচ্ছে, এই গল্পটি শোনাতে পেরে মনে হয় নিজেকে খুবই হালকা করতে পেরেছি। তো যদি এই ঘটনাটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটি দারুণ আকর্ষণীয় নতুন গল্প শোনাইতে চলেছি। যদি এই গল্পটি স্কিপ করো তাহলে একদম মজা পাবে না, গল্পটি সম্পূর্ণ শুনবে তাহলে অনেক মজা পাবে। আর
হ্যাঁ বন্ধুরা, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের সেই আকর্ষণীয় গল্পটি। তো বন্ধুরা, আমার নাম সুমি। আমি সিরাজগঞ্জ থেকে লেখাপড়া করতাম। আমার বাড়ি সিরাজগঞ্জে। আর আমার বাবা, সে সরকারি বড় পোস্টে চাকরি করত। আমার বাবা মাঝে মধ্যে শুনতাম একটু ঘুষ ঘাসও খেত। তার আবার ওই সমস্ত অভ্যাস ছিল, টাকার প্রতি নেশা ছিল বেশি। তো বন্ধুরা, আমার বাবা বাড়ি থেকে চাকরি করতো না। তার অফিস ছিল আমাদের এই এলাকা থেকে অনেক দূরে। সেখানে সে থেকে বাসা ভাড়া থেকে চাকরি বাকরি করে খেত। আর আমি আর আমার মা, আমার ছোট ভাইটাও নেই এখন। আমার মা আমাকে বলল যে, সুমি, তুই এখানে থেকে যে লেখাপড়া করতেছিস, এখন তো তুই মারে বড় হয়ে গেছিস, কলেজে পড়াশোনা করিস, তোর তো বিয়ে শাদী দিতে হবে। তখন আমি বললাম যে, মা, আমার একটা প্রতিজ্ঞা আছে, আমি মাস্টার্স কমপ্লিট করব, তার আগে তোমরা কখনো আমার বিয়ে শাদীর কোনো বন্দোবস্ত করবেই না। আমার স্বপ্নকে পূর্ণ হতে দাও। আমি সুশিক্ষিত হয়ে বড় মাপের একটা চাকরি বাকরি করব। আমার জীবনে একটা বড় ধরনের উদ্দেশ্য রয়েছে। তারপরে বিয়ের চিন্তা ভাবনা পরে দেখব। তখন আমার মা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা করতেছে তাহলে তুই তাই কর। আর তোর বাবাও তেমন না যে অকর্মা, তোর বাবা তোর খরচ চালিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, আমার সংসার তো হচ্ছে একদম ছোট। আমার বাবা, মা আর আমি, সংসারে অনলি 3 জন সদস্য। কিন্তু বাবাকে এত করে বলিস যে, বাবা তুমি ওখানে একভাবে থেকে ইয়া করো, তার চাইতে পুরো ফ্যামিলির মা আর আমি কি তোমার কাছে ভার হয়ে যায় নাকি? তোমার বাসাতে তো নিয়ে গেলেই পারো। কিন্তু বাবা ওখানে নেয় না। বাবা না নিয়ে আমরা এখানে এলাকাতে দেশেই থাকি, মানে এলাকার বাড়িতেই থাকি সিরাজগঞ্জে। আর বাবা ওখানে থেকে চাকরি বাকরি করে, ওই মাসে মাসে টাকা পাঠায়। আর 2 মাস 3 মাস 4 মাস পরে পরে বাবা বাড়িতে আসে। কিন্তু কেন যে বাবা মাকে ছেড়ে এই লং টাইম ওখানে থাকে, এইটাই আসলে বোঝার বিষয়। তো আমি তো বড় হয়েছি, বুঝতে পারি। মাকে বললাম যে, মা, বাবা এতদিন পরে পরে বাড়িতে আসো কেন? আসলে বাবার সমস্যাটা কি? তোমার সাথে কি বাবার কোনো অমান্য কোনো কিছু হয়েছে? তখন মা বলে যে, না রে, তোর বাবা আগে পরের থেকে এরকম। দেখ না, তোর বাবা যদি ঠিকঠাক মতো বাড়িতে থাকতো তাহলে হয়তো তোর ভাই বোন আরো হতো। ওই মাঝে মধ্যে আসে, অনেকদিন পর পর আসে। টাকা পয়সার দিক দিয়ে সে কোনো অভাবে রাখিনি আমাদের। শখ বিলাসে তার জীবনে বহুত করছি, বহুতই করলাম। কিন্তু এর ফাঁকেই তোর জন্ম হয়েছে, তুই হয়েছিস। আর এই জন্যই তো তোর বাবা আর আসলে অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমি এটা বুঝি না রে, যে তোর বাবা দিনের পর দিন ওখানে কেন এভাবে পড়ে থাকে। এটা আমার মাথায় আসে না রে। তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ তো মা, তুই তো এখন বড় হয়েছিস। তখন আমি মাকে বললাম, আচ্ছা মা, বিষয়টা আমি দেখিয়ে দাঁড়াও, এতদিনে তো জিনিসটা খেয়াল করিনি, বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে। বাবা কেন বাসাতে এই ওখানে ফ্ল্যাট ফ্ল্যাট বাসা নিয়ে যে শুনছি থাকে, আমাদের কাউকে ওখানে নিতে চায় না, কাহিনীটা কি? তারপরে বন্ধুরা, আমি কিছুদিন পরে বাবাকে বললাম যে, বাবা, আমি তোমার বাসাতে যাব। বাবা আমাকে নিতে রাজিই হয় না, বলে যে, না রে, তুই এখানে থেকে লেখাপড়া করবি, ওখানে গেলে তোর লেখাপড়ার ক্ষতি হবে। আমাকে আশপাশটা বুঝ দিয়ে ওখানে নিতেই চায় না। তারপর আমি বাবাকে বললাম যে, না বাবা, এবার আর আমি তোমাকে ছাড়ছি না, তোমার বাসাতে আমি যাবই। সমস্যাটা কি তোমার বাসাতে? ওখানে আমি গেলে তোমার কি প্রবলেমটা কি আগে বলো তো। তখন বাবা বলে যে, প্রবলেম আসলে কিছু না, মানে ওখানে আমি বাসা নিয়ে থাকি, কাজের বুয়াটা রান্না করে দিয়ে চলে যায়, আমাদের আরো কিছু কলিগ আছে, তারা আশপাশে সব ভাড়া থাকে, এই তো। তাছাড়া আর সমস্যা কি? কেন এত উঠে পড়ে লাগছিস? তোর মা তুই আমার বাসাতে যাওয়ার জন্য এতদিন তো এই ধরনের করলি না। তখন আমি বাবাকে বললাম যে, বাবা, তুমি যাই বলো না বলো, কেন কি হয়েছে, তোমাকে কোনো দোষী করছি না, তোমার বাসাতে আমি যাবো, ব্যাস, তুমি নেবে কিনা তাই বলো। তারপরে আমার বাবা, যাই হোক, সে নাজরবান্দা, আমাকে বললো যে, ঠিক আছে, তোকে তাহলে এই মাসেই নিয়ে যাবো। তারপরে কয়েকদিন বাদে আমাকে ফোন করলো যে, এক কাজ কর, তুই গাড়িতে উঠে চলে আয়। তারপরে আমি সত্যি মাকে বললাম যে, মা, বাবা তো আমাকে যাইতে বলতেছে, কি করব? বাবা তো ফোন করছিল। তখন মা বলে যে, হ্যাঁ রে, তোর বাবা তো যাইতে বলতেছে, তোকে তো এতদিন পর এলাও করছে, আমাকে যে জীবনে ওই বাসাতে নেওয়ার কথাই বললো না। বউ ছেড়ে যে কিভাবে একটা মানুষ এইভাবে দিনের পর দিন থাকে, এটা আমার মাথায় আসে না। আসলে সুন্দর একটা বিষয়। দেখ তো মা, তুই যাই ওখানে। তারপরে আমি, যাই হোক, ওখানে বাবার কাছে পৌঁছে গেলাম। যাওয়ার পরে দেখি বাবা ওখানে আরেকটা সংসার পেতে নিছে। এটা আসলে এলাকার মানুষ, আমাদের আশপাশের মানুষ তো কেউ ওখানে থাকে না যে তারা কেউ এসে সংবাদটা বলবে। ওখানে সংসার পেতে নেছে বাবা, গার্মেন্টস এর একটা সুন্দরী মেয়েকে বিয়ে করছে, এবং সে ঘরে একটা সন্তানাদি হয়েছে। সেই সন্তানটার বয়স 3 বছর। মা গো মা,
এইটা আমি আর আমার মা কেউই জানি না। আশ্চর্যজনক একটা ব্যাপার। তারপরে বাবা আমাকে বলতেছে, সুমি, যা দেখলি স্বচক্ষে, এইটা তোর মাকে কখনো তুই বলবি না, কথা দে। তখন আমি বললাম যে বাবা, মা এবং আমাকে, এই দুজনকে তুমি ঠকাইছো, কেন এই কাজটা করলে? আমার মা কি সুন্দরী কম ছিল? দেখতে সুন্দর, কত সুন্দর, এখনো মনে হয় যে মায়ের বিয়েই হয়নি। এত সুন্দর তার চেহারা, সুরত, তা লাবণ্য, পুষ্ট উঁচু লম্বা, তোমার সাথে তো একদমই অ্যাডজাস্ট বাবা, কত সুন্দর মায়ের ফিগার। আর সেই মাকে ফেলে তুমি সামান্য গার্মেন্টসে চাকরি করে একটা ওয়ার্কারকে তুমি বিয়ে করছো, আবার সেই ঘরে তোমার একটা সন্তানও হয়ে গেছে। এতদিনে আমরা এটা কখনোই বুঝতে পারিনি, এই কারণেই তুমি বাবা মাকে আর আমাকে তোমার বাসাতে এলাও করো না, আনতে চাও না। এই হচ্ছে তোমার ব্যারাম, তাই না? তখন বাবা বলতেছে, হ্যাঁ রে, আসলে কি করে যে তোর মা তোকে এই কথাটা বলতাম, মানে বললে তো সংসারে অশান্তি শুরু হয়ে যেত। তারপরে আমি, যাই হোক, ওখান থেকে রাতটুকু কোনো রকম গেল, আমি বাড়িতে চলে আসছি বাবাকে না বলেই। তো বাবা আমাকে ফোন করছে, সুমি তুই কোথায় রে? তখন আমি বলছি, বাবা আমি বাসের মধ্যে, আমি বাড়িতে চলে আসতেছি, আমার জরুরি কাজ পড়ছে, কালকে আমাকে কলেজে অ্যাটেন্ড হতেই হবে। এই আশপাশটা কাটিয়ে বাবাকে ম্যানেজ করলাম। তো বাবা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, দেখ মা সুমি, তোর অনুরোধ করে বলতেছি বাপ হয়ে, তোর মায়ের কাছে আমার এই সংবাদটা দিবি না, আমি যে এখানে আরেকটা সংসার করছি এটা তোর মা যেন না জানে। তখন আমি বললাম যে বাবা, হ্যাঁ আমার মা, আমার মাকে আমি এই কথা বলবো না, এখন তুমি তোমার চিন্তা করো। তখন বাবা আমাকে বলতেছে, দেখ, তুই যদি ওর মাকে এই কথা বলে দিস, তাহলে কিন্তু ওই সংসারের যত খরচপাতি লাগে এতদিন তো আমি চালিয়ে আসতেছি, এখন কিন্তু কার আমি এটা দিব না, বন্ধ করে দেব, তোরা কি করে চলবি? তখন আমি বললাম যে বাবা, প্রয়োজনে আমি কোনো কর্ম করে খাবো, টিউশনে করে মাকে চালাবো, তবুও তুমি আর এইরকম কথা বলো না তো। আমার মাকে তুমি দিনের পর দিন ঠকাচ্ছ। আমার মা কম ছিল কিসে? কিসে কম ছিল আমার মার যে তুমি এই কাজটা করলে? এর খেসারত তোমাকে দিতে হবে। তারপরে আমি যাই হোক বাড়িতে সন্ধ্যায় হতে হতে বাড়িতে চলে আসলাম। মাকে বললাম যে মা, বাবা তো এই ধরনের এই কাজ করছে, গার্মেন্টসের একটা মেয়েরে, সামান্য একটা গার্মেন্টসের ওয়ার্কার, তারে নিয়ে এসে বিয়ে শাদী করছে। মেয়েটা দেখতে শুনতে ভালো, অবশ্যই এই জন্য বাবার পছন্দ হয়েছে, কিন্তু তোমার মতো তো না মা, তুমি যতটা সুন্দরী অতটা সুন্দরী সে না। কি দেখি যে বাবা এরকম পাগল হলো আর সেই মেয়েরে বিয়ে শাদী করে, আবার সেই ঘরে 3 বছরের একটা ছেলে সন্তানও আছে। তখন মা এটা শুনে অঝরে কান্নাকাটি করতে লাগলো। আমাকে বলতেছে, সুমি দেখ, আমি সততার সহিত এই যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে কত পর্দার সহিত বাড়িতে থাকি চলে, আর তোর বাবা শেষ বয়সে এসে এই প্রতিদান আমাকে দিল। আমার জীবন জীবন সবকিছু বৃথা চলে যায়। কার জন্য আমি এভাবে পড়ে আছি রে? সময় চলে গেলে কি সময় পাওয়া যায়? আমার তো এটা কাজে লাগাতে হবে, এখন আমি কি করবো মা তুই বলতো। তখন আমি বললাম যে মা শোনো, বাবা যেহেতু একটা কাজ করেই বসছে, যদি সম্ভব হয় তুমি মেনে নাও না। মেনে নিলেই তো বাবার আর ভয় ছুটে যায়, তখন বাবা ওই ফ্যামিলিতে সহ এখানে চলে আসুক, তাছাড়া আমরা চলবো কি দিয়ে? এবং বাবা আমাকে এমন কথা বলছে যে তোর মা তোর খরচটাও আমি মাস শেষে দেবো না, কিন্তু যদি তোরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস। তখন মা বলতেছে, হ্যাঁ রে, তুই আমাকে টিউশনে করে চালাতে পারবি না? তখন আমি বললাম যে হ্যাঁ মা, এটা তো তো শেষ কথা, কিন্তু আমি তো তোমার মেয়ে, আর কতদিন তোমার সংসারে বা থাকবো? একসময় না একসময় আমাকে তো পরের বাড়ি যেতেই হবে, তখন তোমার কে দেখাশোনা করবে শুনি? তখন মা বলতেছে, হ্যাঁ এটাও তো একটা কথা, পেটে যেহেতু একটা সন্তান নেই, একটা ছেলে নেই, কে বা আমার ভবিষ্যৎটা ঠেকাবে? তোর হাজার হোক, তোর বাবা খারাপ হোক, মন্দ হোক, ভালো হোক, ওটা তো তো আর আমাকে মেনে নিতেই হবে রে মা, কি করব? যাই হোক, মাকে একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনার জিনিসটা একটু সহজ করে বুঝাইলাম। তো মা বুঝলো, বুঝে বলতেছে ঠিক আছে আমি ওইটাই মেনে নেব। তারপরে আমি বাবাকে ফোন দিলাম 2 দিন পরে, যে বাবা, আসলে মুখের মধ্যে ভয় করে তুমি কথাটা চাপিয়ে রাখছিলে, এটা আসলে তোমার ভবিষ্যতে আরো খারাপ পর্যায়ে চলে যাচ্ছিল। আমি সাহস করে মাকে সত্যটা সবই বলে দিছি এবং বুঝিয়ে বলছি, মা এটা অতি সহজে মেনে নেছে, তুমি আর ভয় পেও না। তোমার ওই সংসারটা মা মেনে নেছে, তুমি প্রয়োজনে ওদের সঙ্গে করে নিয়ে তুমি এখানে রেখে যাও, এখানে একসাথে থাকো, তবু মাকে স্বামীর সুখ থেকে বঞ্চিত করো না তুমি। আমার মা অনেক দিন কষ্ট করে তোমাকে এত দূর ধাপে ধাপে আগায় নিয়ে আসছে, সে যদি তোমাকে সহযোগিতা না করতো হয়তো তুমি এতদিন আসতে না, কারণ তোমার ওই চাকরিটাও, এই যে ঘুষ খাও, এত কিছু করো, বুড়িটা মোটা করছো, এত সুযোগটা পাইছো থেকে, এটা কিন্তু আমার নানা তোমাকে এই সুযোগটা করে দিছিল। আর শ্বশুরের দেওয়া উপকার আজকে তুমি ভুলে গেলে অন্য রমণীকে পেয়ে? না না বাবা, এইটা ভুলে যেও না। হ্যাঁ, একজনের প্রতিদান দিতে শেখো।
উপকারের উপকার স্বীকার করো, এটা হচ্ছে মহৎ কাজ। তখন বাবা বলতেছে, হ্যাঁ রে, তুই মেয়ে হয়ে আমাকে এত দূর বলে ফেললি। আচ্ছা ঠিক আছে, আর লজ্জা দিস না রে মা। তোর মা যদি মেনে নেয় তাহলে আমার এই ছোট্ট পরিবারটা ওখানে রেখে আসবো, তোদের সবাইকে আমি দেখাশোনা করব। আসলে জানিস রে মা, আমার তো জীবনে এই একটাই ভয় ছিল যে আমার যেহেতু এই মেয়েটাকে পছন্দ হয়েছে, আমি বিয়ে শাদী করেই বসছি, আর অফিসেই বা কয় টাকা বেতন পাই, এই সুদ ঘুষ খেটে যা যতদূর হয় মোটামুটি ভালো পাই রে। তাতে তোর মায়ের ফ্যামিলি আর এখানে এই পরিবারটা দুটোটাকে আমি ফ্ল্যাট বাসা ভাড়া এক গাতে টাকা লাগে সব মিলে আমি ম্যানেজ করে চলতে পারি রে, খুব সহজে, কোনো কষ্ট হয় না। তখন আমি বললাম যে, হ্যাঁ বাবা, তাই যেন হয়। তুমি মাকে ফেলবে না, মাকে দেখাশোনা করো, আমি তো তোমাদের মেয়ে, আমি বড় হয়েছি, কলেজে পড়াশোনা করি, আমি আর ককাল, কোনো না কোনো সময় আমি তো পরের বাড়ি চলে যাব। তখন মাকে দেখাশোনা করবে কে? একটাবার কি তুমি ভাবছো তুমি এভাবে যে চোখ বন্ধ করে তোমার ছোট্ট পরিবারটা ওখানে নিয়ে তুমি আরেকটা শাদী করে পড়ে আসছো? ভাবলে না মায়ের কথা একবার? তখন বাবা বলতেছে, হ্যাঁ রে, তুই আসিস বলে তো একটু আমি সাহস পাইছিলাম তোর মাকে ছেড়ে এখানে দিনের পর দিন থাকার। তুই অসম্ভবে, তোর মাকে আমি কখনো কষ্ট দেবো না রে, তোর মাকে আমি সুখী করব। যাই হোক বন্ধুরা, তারপরে আমার বাবা সেই আমার ছোট্ট মাকে নিয়ে এই বাড়িতে চলে আসলো একবার সপরিবারে, ওখানকার বাসা ছেড়ে দিল। আর বাবা বলতেছে যে আমি কোনো রকম একটু ব্যাচেলার ওখানে একটা রুম টুম নিয়ে কম খরচে থাকবো, আর পুরো ফ্যামিলিটা তার নিকার বউ, সে আমার মা, তারা সব এক জায়গায় রেখে সে ওখানেই থাকবে, এটা সিদ্ধান্ত নিল। আমার মা এটা মেনে নিল। কিন্তু আমার মায়ের মনের মধ্যে যে এত বড় একটা অভিমান পুষে রাখছে আমার মা, এটা আর আমি কখনো জানতাম না বন্ধুরা। মা কিন্তু নামাজ কালাম পড়তো, পর্দা করতো, কারোর সাথে এতটা মেশামেশি করতো না, এতটা কথা বলতো না। আমি আমার মাকেও খুব ভালোবাসতাম বা ভালো বলেই জানতাম। হঠাৎ একদিন আমার মা দেখি আমাকে বলতেছে যে আমার একটু কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি, সুমি তুই বাড়িতে থাকিস, কোথাও যাস না। তখন আমি বললাম যে মা আমার তো কলেজ আছে, আমি তো কলেজে বের হয়ে যাচ্ছি, আমার ফিরতে বিকেল হবে। তখন মা বলতেছে, হ্যাঁ রে, ঠিক আছে, ঘরের চাবি নিয়ে বিকালবেলা যদি তুই আমার আগে চলে আসিস তাহলে রুম খুলে ঘর বাড়িতে ঢুকিস, আর যদি আমি চলে আসি তোর জন্য অপেক্ষা করব। তো আমি আসলে সহজভাবে কথাটা নিয়ে চাবিটা নিয়ে আমি কলেজে চলে গেলাম, মা অন্য দিক দিয়ে বোরকা পরে বের হয়ে গেল। কিন্তু আমি কলেজে না যে মা কোথায় যাচ্ছে এত জরুরি ভিত্তিক আমাকে বলতেছে না, বিষয়টি একটু আমাকে জানতে হবে। কারণ এতদিন তো আমি কলেজে যখন বের হয়েছে মা আবার এইভাবে আড়াল হয়ে সে আলাদাভাবে কোথাও যায় না, তো এটা আমার মনের মধ্যে একটা ঘুম বসলো। কারণ বাবা যেহেতু মাকে ফাঁকি দিয়ে দিনের পর দিন চলতেছে, আমার মাও তো যৌবনবর্তী একটি মেয়ে, আসলে সে কোথায় গেল না গেল এটা তো আমার একটু খেয়াল করতে হবে, এখন আমি বড় হয়েছি। তারপরে আমি মায়ের পিছু আড়াল থেকে পিছু ধা করলাম, দেখি মা আজ কোথায় যায়। তারপরে এক এক করতে 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 দেখলাম সে একটা আবাসিক হোস্টেলে ঢুকলো। তারপরে আমি ওখানে খুব আড়াল থেকে সে যেন যাচ্ছে তার থেকে 10 মিনিট আমি স্পেস রাখছি, ফাঁক রাখছি যে আমি তার সঙ্গে পরে মুভ করব। তারপরে এইভাবে যাইতে যাইতে ওই হোস্টেলের দোতলা পর্যন্ত সে যখন উঠে গেল, ঠিক 10 মিনিট পরে যাই দেখি মা ওখানে কোথাও নেই। কি ব্যাপার, উঠার রাস্তা তো একটাই, সিঁড়ি বয়ে মা দোতলায় টুকরো গেল কোথায়? তখন আমি ওই ম্যানেজার যে রিসেপশনে বসে আছে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই ওর মা কোথায়? আমার একটা মহিলা আসছিল এখানে, উনি বলতেছে যে উনি কে হয় আপনার? তা আমি তখন একটু বুদ্ধি করে গোপন করলাম, বললাম যে না, উনি আমার আসলে খুব পরিচিত, কিন্তু উনি তো আমাকে ডাকছিল। তখন ম্যানেজার আমাকে বলতেছে যে আপনিও তাহলে ওই এই দলেরই লোক নাকি? আপনি যদি যান তাহলে খদ্দের আছে, আপনি এই 7 নম্বর রুমে যান, বসেন, আমি এখান থেকে কাস্টমার পাঠিয়ে দিচ্ছি। আমি এটা শুনে হুবাক হয়ে গেলাম, আমি আর ওখান থেকে যেন বন্ধুরা নড়তেই পারতেছি না, একদম দাঁড়া হয়ে আমি যেন আকাশ যেন আমার মাথার উপরে ভেঙে পড়ছে, এরকম একটা অবস্থান। বলে কি বেটা, তাহলে আমার মা কি এতদিন গোপনে এখানেই আসে? আশ্চর্য কথা তো, আমার আসমান জমিন এক হয়ে যাচ্ছে, কি হচ্ছে এসব? তারপরে আমি ওনাকে আমার কষ্টটা বুঝতে দিচ্ছি না, যে বিষয়টা ধরতেই হবে হাতে নাতে। তারপর বললাম, আচ্ছা ভাই ঠিক আছে আমি যাব, কিন্তু আমার যে পার্টনার আসলো আগে উঠলো, যে উনি কয় নম্বর রুমে আছে? তো আমাকে বলতেছে যে দেখেন উনি 3 নম্বর রুমে আছে, কিন্তু ওনার কাস্টমার আছে, কাস্টমার নিয়ে গেছে, এখন ওনার কাছে যাওয়া যাবে না। তা আমি এটা শুনে হতবাক হয়ে অপেক্ষায় আছি। তারপরে আমি বলতেছি যে ভাই একটু আমি যাই, ওনাকে আমার জরুরি দরকার, আমার জরুরি কাজ আছে, ব্যাংকে যাব, তো ওনার থেকে আমি একটু পরামর্শ করে যাব, কথা বলা যাবে কি? একটু ডেকে দেন তো। তখন ম্যানেজার বলতেছে, না না, উনি অনেক টাকায় বিট করে গেছে, ওখানে ওখানে যাওয়াই যাবে না, আপনি একটু ওয়েট করেন, উনি সময় হলে ঠিক বের হয়ে আসবে।
আমি অপেক্ষা করতেছি 5 মিনিট 10 মিনিট চলে যায়, তারপরে সে বেরোয় না। তারপরে আমি আস্তে আস্তে 3 নম্বর রুমের দিকে এক পা দু পা করে আগাইতে আগাইতে রুমের পাশে দিয়ে উঁকি মেরে দাঁড়িয়ে থাকলাম, অপেক্ষা করতেছি মা কখন বের হবে। তারপরে হঠাৎ রুম থেকে দেখি চিৎকার আওয়াজ আসে, উফ, আহ মা গো, এরকম একটা কথা। আমি চিন্তা করলাম যে আমার মা কি অসুস্থ হলো না কি হলো। আবার চিন্তা করলাম যে না তো, সে তো বাড়ি থেকে সুস্থ মানুষ বের হয়ে আসে, নিশ্চয় হ্যাঁ ওই পাষাণ্ড ব্যক্তিটার কাজ। তারপরে যাই হোক, আমার হৃদয়টা ভিতরে একদম মানে কেমন যেন হয়ে যাচ্ছে, আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধুরা। মানে আমি তো তার মেয়ে, কেমন করে এটা আমি স্বচক্ষে দেখে সহ্য করবো বা ওখানে দাঁড়িয়ে আছি, এটা একটা কঠিন কাজ। তারপরে মাত্র 20 মিনিট পরে, ঘড়ি ধরে 20 মিনিট পরে রুম থেকে একদম গাটা পুরো আওলা ঝাওলা চুল টুল এলোমেলো হয়ে বের হয়ে আসতেছে। তারপরে আমাকে দেখে সে হতভম্ব হয়ে গেছে, কে রে সুমি, তুই এখানে? তখন আমি বললাম যে হ্যাঁ মা, আমি এখানে, কিন্তু তুমি এখানে কেন? তখন মা বলতেছে যে আমি এখানে কেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে তুই উত্তর দে, তুই এখানে কেন? তুই কি এখানে আসিস নাকি নিয়মিত? তা আমি বললাম যে না মা, আমি আজকে তোমার পিছে ধারা করছি যে তুমি, আমি যখন কলেজে বের হয়ে যাবার বাসা থেকে, তখন তুমি আসলে নিয়মিত কোথায় যাও, এটা আজকে তোমাকে ধরার জন্য আমি তোমার পিছে ধারা করছি মা, তুমি কিছু মনে নিয়ে না, তাহলে এটাই তোমার আসল রূপ? তখন মা মাথা নিচু করে বলতেছে হ্যাঁ রে, কি করব বল। এই সুমি দেখ না, আজ বিগত 8-10 বছর হয়ে গেল তোর বাবা যতদিন চাকরি পাইছে, আমার বাবা অর্থাৎ তোর নানা তোর বাবাকে এই চাকরিটা পাইয়ে দিল। শুনেছি অফিসে অনেক টাকা বেতন পায়, তারপরে আবার ঘুষ খাওয়ার চান্স আছে, অনেক অনেক টাকা সে ঘুষ খাইয়ে বুড়িমাটা করে ফেলছে। আর সেই মানুষটা আমার মতো রমণী সুন্দরীর খোঁজ নেয় না। আর আমি দিনের পর দিন এইভাবে অশান্তিতে, এইভাবে আমার যৌবন জীবন বৃথা যাবে। আমারও তো আসলে এক স্বামীর দরকার, আমি কোথায় যাব বল না মা। তখন এটা শুনে আমি তো চোখ দুটো আমার নিচে নেমে গেল, আসলে তো কথাটা ঠিক। কিন্তু তারপরও বললাম যে মা, তাই বলে কি এই পথ তুমি বেছে নেবে? আর কি কোনো কথা ছিল না? তুমি পারতে আমার বাবার সংসার ছেড়ে যেয়ে তোমার বাপের বাড়িতে যেয়ে আর একটা শাদিবাদী করে থাকতে পারতে, কিন্তু এইরকম পথ বেছে নিলে কেন? তখন মা বলতেছে হ্যাঁ রে, তবুও যে তোর বাবাকে আমি অনেক ভালোবাসি রে, তোর বাবার সংসার ছেড়ে আমি কোথাও যেতে চাচ্ছি না মা, তুই আমাকে ভুল বুঝিস না। হয়তো আজকে তুই নিষেধ করলে আর কোনোদিন আমি এখানে আসবো না, কিন্তু আমার আসলে প্রয়োজনের তাগিদে আমি এখানে আসি রে, টাকার জন্য না। আমার তো টাকা পয়সা অনেক আছে, কিন্তু আমি যে কেন এখানে আসি তুই জানিস না এটা? তুই তো মেয়ে বড় হয়েছিস, তোকে কি বুঝিয়ে বলবো? তো বন্ধুরা, আমার কে আসলে এটা বোঝার অপেক্ষা থাকে? আমি তো ঠিকই বুঝতে পারলাম যে একটা নারী যখন তার যৌবনপুত্র একটা সময় থাকে, দিন চলে গেলে তার সেদিন ফেরত আসে না। আমার মায়ের এই কথা শুনে আমার আসমান জমিন এক হয়ে যাচ্ছে, আমার দু চোখে অশ্রু ঝরছে। আমি আর কষ্টে মানে কি যে আমার ভাষা হারিয়ে ফেলছি কথা বলার। তারপরে মাকে যাই হোক বললাম, মনটা শক্ত করে হাতটা চেপে দিয়ে বললাম যে মা, এক্ষুনি তুমি এখান থেকে নেমে আসো। আর আমি মেয়াদার সাহেবকে আসার সময় বলে আসলাম, শোনেন, আপনারা যে এখানে যে সমস্ত যা কিছু শুরু করছেন, এটা আমি কিন্তু আইনের ব্যবস্থা নেব বা অভিযোগ করব। আপনারা ভালো হয়ে যান, সমাজটাকে নষ্ট করবেন না, এইরকম করে কোনো মেয়ে ছেলেকে সুযোগ দেবেন না। আসলে একটা মানুষ অসহায়তা এখানে আসলে পারে আপনার সুযোগ নিয়ে তাকে নষ্ট হওয়ার একটা তপাস করে একটা পথ বের করে দেন, নষ্ট হওয়ার সুযোগ করে দেন। আপনারা কখনো তাকে জেরা করেন না, কেন আসছি, এটা ভালো মানুষও তো এখানে আসতে পারে তাই না? কেন আপনারা এই সুযোগটা করে দেন? দেখেন না, আমি আমার মায়ের খোঁজে আসছি, আর আপনি কি বললেন এই মুহূর্তে? আমাকে বলছিলেন যে কাস্টমার লাগবে, আপনি 7 নম্বর রুমে যেয়ে বসেন, 6 নম্বর রুমে যেয়ে বসেন, কাস্টমার পাঠিয়ে দিচ্ছি। কেন ভাই? এটা আবাসিক হোস্টেল খুলে বসছেন, আপনার এখানে একজন অতিথি থাকতে পারে না? আপনি তাদের এইভাবে জিরা করবেন? তখন হোস্টেল ম্যানেজার বলতেছে, আপু আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমি ভাবছিলাম আপনি মনে হয় ওনার বান্ধবী বা সহপার্টনার, আপনারা একই লাইনের লোক, এই জন্য আপনাকে কথাটা বলে ফেলছি। যাই হোক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার নাই, প্রয়োজনে আপনারা আর এখানে আসবেন না কখনো। ওইটা কে হয়? তা আমি বললাম যে এটা আমার মা। বুঝতে পারেনি আপনি? তখন উনি বলতেছে ও মাই গড, আপনি ওনার মেয়ে? আমি বললাম হ্যাঁ। তো বলতেছে যে যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আসছেন আপনার মাকে নিয়ে যান আর তাকে আটকান, সে যেন আর কোনোদিন এখানে না আসে, কারণ সে যদি আসে আমাদের আর কিছু কিন্তু করার থাকবে না। তারপর আমি মাকে নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। চলে আসার পরে বাবাকে ফোন করলাম জরুরি ভিত্তিক, বাবা
আজকে রাতের মধ্যে তুমি এই বাড়িতে চলে আসবা, তোমাকে এখানে দেখতে চাই। বাবা বলতেছে কেন রে, কি হয়েছে বলতো খুলে। তখন আমি বললাম যে বাবা, আমি তোমার কোনো কথার উত্তর এই মুহূর্তে দিতে পারবো না, তুমি আসবে কিনা তাই বলো। তারপরে যাই হোক, বাবা চলে আসলো। পরের দিন চলে আসলো, আসার পরে বাবাকে আমি নিয়ে আলাদাভাবে প্রাইভেটে নিজে কথা বললাম যে বাবা শোনো, জীবনে দেখো, তুমি যে একটা অপরাধ করছো, তুমি আমার মাকে না জানিয়ে ওখানে আরেকটা কাজ করছো, সেখানে সংসার শুরু করছো, কোনোদিন খোঁজ নেয় নাই মা। আমিও অন্ধবিশ্বাসে তোমাকে বিশ্বাস করে তুমি শুধু এখানে হাত ভরে টাকা দাও আর আমরা দুমাজি খরচা করি, এটা লাগে ওটা লাগে। কিন্তু তুমি যখন মাকে অনেক কিছু থেকে ফাঁকি দিছো, মা কিন্তু আজকে নিজের পথ নিজে বেছে নেছে। তখন বাবা বলতেছে, হ্যাঁ রে মা, তোর মা আবার কি বেছে নিয়েছে, তোর মা তো খুব ভালো মানুষ রে। আর সে অনেস্ট বলে, সৎ বলে তাকে আমি ভয় পাই, কারণ ভুল তো আমি করছি। দেখিস না, আমি আমার পছন্দের একটা মেয়েকে আবার নিকা করছি, সেখানে রাখছি। আমি তোর মাকে ভয় পাই। বা তোর মা কি করে বসলো রে? তখন আমি বললাম যে বাবা, হুম, তুমি তো যে ভুলটা করছো সেটা তো বৈধ করে নিচ্ছো, এটা তো চলে, এটা তো ক্ষমা করে দিয়ে যায়। এটা মহৎ কাজ, তোমার পছন্দ হয়েছে, তুমি একটা কেন দুইটা করতেই পারো। তবে তোমার ভুল হয়েছিল তুমি আমার মাকে রাজুখুশি করে করতে, যেহেতু আমার মা বড় বউ। তুমি তো তা করনি, আড়ালে করছো, এটা তোমার অপরাধ, তবুও মেনে নেওয়া যায়। কিন্তু মা যেটা করছে সেটা কি তুমি জানো বাবা? তুমি কি খোঁজ নিয়েছো একবারও? তখন বাবা বলছে যে, না রে, তোর মা কি করছে বল তো মা। তখন আমি বললাম যে মা, বাবা, আমি তোমাকে বলছি, কিন্তু এই কথাটা তোমার আর আমার কান পর্যন্ত থাকে, মা যেন এটা না জানে যে তুমি জানো। তুমি মাকে এই কথা নিয়ে আর কোনো রিয়েক্ট করবে না, কোনো কিছু বলবে না। তখন বাবা বলছে, হ্যাঁ রে, আমি তো প্রমিস করলাম তোর মাকে আমি কিচ্ছু জানাবো না, বলতো। তখন বললাম যে বাবা, মা তো তুমি যতদিন এই ধরনের কাজ করছো, মা নিশ্চয় কোথাও থেকে না কোথাও থেকে এটা তোমার বিষয়টা হয়তো খোঁজ নিয়েছে। কোনো মেয়ে কি বসে থাকে যে একটা স্বামী 3 মাস 4 মাস পর পর বাড়িতে আসে, তাহলে সে কি হালে আছে? নিশ্চয় মা জানে। আর তার মধ্যে বড় ধরনের একটা আঘাত হওয়ার কারণে মা কিন্তু একটা পথ বেছে নিয়েছে বাবা। তখন বাবা বলতেছে, কি পথ মা? কি, একটু জলদি বল না, আমার আর দর্শ হয়েছে না, তাড়াতাড়ি বলতো। তখন আমি বললাম যে বাবা, মা এরকম আবাসিক হোস্টেলে প্রত্যেক দিন যায়, একটা সময় পার করে আসে ওখানে। এটা কি তুমি জানো? কারণ মা তো ষোলতলা কম না, তার জীবন যৌবন, এই যে তার একটা উঠতে সময়, এই সময় তার স্বামী কাছে পাওয়ার সময়, এই সময়টা তাকে তুমি সময় দাওনি, ফাঁকি দিচ্ছ। আর তোমার কারণেই মা আজকে এই পথ বেছে নেছে। আমার মা তো কখনো এরকম ছিল না বাবা, এর জন্য তো তুমিই দায়ী। তখন আমার বাবা মাথাটা নিচু করে বলতেছে, হ্যাঁ রে সুমি, আসলে সব দোষ আমারই রে। তোর মাকে যদি আমি ঠিকঠাক মতো সময় দিতাম, দুইটা বউকে যদি সমান চোখে দেখতাম আজকে, তাহলে হয়তো তোর মা এই পথটা বেছে নিত না রে। কি আর করা, এখন থেকে তোর মাকে আমি সমান চোখে দেখবো রে। তোর মায়ের কাছেও সময় দেবো, ওখানেও সময় দেবো, যাতে তোর মা আর কখনো বেলাইনে আর যাওয়ার সুযোগটা না পায়। তাকে কখনো আর এই সুযোগ দেবো না রে। তুই আমার মেয়ে হয়ে আমার চোখটা খুলে দিছিস রে মা। আমি এতদিন অন্ধ গেছিলাম, আসলে দেখ না, আমি নিকার বলেই এতদিন এক জায়গায় পড়েছিলাম। কিন্তু সত্যি রে সুমি, তোর মাকে কখনো তো আমি এভাবে মনেও করিনি, বা তাকে যে সময় দিতে হবে তাকে এভাবে সময় দিইনি। কিন্তু তোর মা তো অনেক সুন্দরী রে, আসলে আমি জীবনে ভুল করছি। আমরা পুরুষ মানুষ তো আমাদের চোখে সবসময় রাঙা চোখে দেখি, রঙিন দেখি, যখন যেটা সামনে লাগে সেটাই ভালো মনে করি, আর সেটাকেই স্বাদ লাগে, স্বাদ গ্রহণ করে নিতে চাই সহজে। কিন্তু আসলে বাস্তবটা তো খুবই কঠিন দেবা, এটা তো কখনো ভাবিনি। দেখ না, আজ দেখতেই একটা দুর্ঘটনা ঘটে গেল, এটার জন্য তো আসলে আমিই দায়ী। তখন আমি বললাম যে বাবা, তোমার হাতটা ধরে আমি বলছি, আমি আর কদিন, আজ বাদে কাল তো পরের বাড়ি চলে যাবো। কিন্তু প্লিজ বাবা, মাকে তুমি তোমার সুখ থেকে বঞ্চিত করো না, তোমার কাছে রাখো, তোমার বুকে একটু জায়গা দাও। মা যেন আর অপকর্ম করার সুযোগ না পাই একটা দিনও। এটা তোমাকে আমি বলে দিচ্ছি সাপ সাপ বাবা। আর কোনোদিন যদি আমার মা ওখানে যায় বা কোথাও যায়, তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো বাবা। তখন বাবা বলতেছে, না রে মা, আমি আজকের থেকেই আমার জীবনটা বদলে দেব। তারপরে বন্ধুরা, আমার বাবা 1 সপ্তাহ পরে ওই ফ্যামিলিটাকে নিয়ে এখানে চলে আসলো, একদম চলে এসে ও মাকে খুব নজরদারি করে রাখতে লাগলো। আমিও মাকে খুব খেয়াল করে রাখতে লাগলাম। তারপরেও দেখি মাকে যে এত কিছু মানিয়ে নিয়ে আসলাম, কিন্তু মা যে আসলে কার সঙ্গে সময় দেয়, এটা তো আমাকে খুঁজে বের করতে হবে, যে সে ব্যক্তিটাকে আমাকে চিনতেই হবে। তারপরে আমি আস্তে আস্তে করে সেই ব্যক্তিটার নজরদারি করতে লাগলাম, খোঁজ নিতে থাকলাম। আসলে অভ্যাস হয়ে গেছে মার যেতে যেতে, তাকে ছাড়া আমার মার আর ভালো লাগে না।
যাই হোক, আমি মাকে খুব নজরদারি করে রাখতে রাখতে এর মাঝখান দিয়েও মা আবার এক চলে গেছে। আবার আমি পিছে লাগছি, পিছে দা করছি। আমি সেখানে চলে গেছি, যে সেই ব্যক্তিটাকে মানে দেখলাম, রিসেপশন ব্যক্তি ম্যানেজারকে খুঁজলাম যে ইনি কে, আমার মা কি একাধিক মানুষের সঙ্গে এখানে আসে? ম্যানেজার সাহেব বলতেছে না, দেখেন আপনার মার জাস্ট একটা ম্যান সিলেক্ট করা আছে, ওনার সাথেই শুধু এখানে এসে জাস্ট একটা সময় কথাবার্তার সময় দিয়ে চলে যায়। আমি বললাম যে ওনার আপনার এখানে রিসেপশনে ওনার কোনো বায়োডাটা ঠিকানা আছে? বলতেছে হ্যাঁ আছে। ছবি আছে? বলতেছে আছে। তা আমি দেখলাম, দেখার পরে ওনার পরিচয় চাইলাম, তো উনি বলতেছে উনি একজন গার্মেন্টসের মালিক। আমার চোখটা শুনে কপাল উঠে গেল। ও মাই গড, গার্মেন্টসের মালিকের সঙ্গে আমার মা এখানে এসে একটা সময় এখানে আলাদাভাবে প্রাইভেটে সময় দিচ্ছে। কি না জানে ভিতর ভিতর আরো কত কি, তাহলে তো আরেকটু খতিয়ে দেখতে হয়, একটু গভীরে নামতে হবে। তারপরে আমি বললাম যে গার্মেন্টসের মালিক এখানে কতদিন ধরে আসে? তো বলতেছে যে আপনার মায়ের সঙ্গে ফোনে কথা হওয়ার পরে উনি আগে কখনোই আসতো না, আপনার মা যতদিন ধরে এখানে আসে উনি অতদিন ধরে এখানে আসে। তো এইটা আমি শোনার পরে আমি বাড়িতে চলে আসলাম, মাকে বুঝতে দিলাম না, মা আবারও সেদিন ওখানে একটা সময় দিয়ে আসছে। তারপরে মাকে জিজ্ঞেস করলাম যে মা, সত্যি করে বলো তো ওই ব্যক্তিটা কে? তুমি যার সঙ্গে কথা বলো, যার সঙ্গে সময় দাও দেয়, সে ব্যক্তিটা কে, পরিচয় বলো। তখন মা বলতেছে হ্যাঁ রে, ওটা একটা গার্মেন্টসের মালিক। আমি যখন তোর বাবা আর আমাকে সময় দেয় না, ওনার সাথে আমার এক পর্যায়ে কিভাবে যেন মোবাইলে পরিচয় হয়ে যায়। পরিচয় হয়ে যাওয়ার পর উনি আমাকে দেখতে চায়, আমি নির্লজ্জভাবে তার কাছে যাই, মুখটা দেখাই রে। তারপরে এক কথায় দুই কথায় সে আমাকে নানান হোস্টেলে মানে ইয়েতে রেস্টুরেন্টে নিয়ে যায়, টিট দেয়, বড় বড় টিট দেয়, আমাকে ঘুরতে নিয়ে যায়। তোর বাবা ইতিপূর্বে কোনোদিন আমাকে এইভাবে স্বাধীনতা দেয়নি, এভাবে কোথাও নিয়ে যায়নি রে। এইভাবে আস্তে আস্তে আমরা গভীরে চলে যাই, আজকে এই পর্যায়ে চলে গেছি। কিন্তু সুমি, তোকে একটা কথা বলি রে, কষ্ট পাস না? তখন আমি বললাম হ্যাঁ মা বলো তো, কি কি কথা, জলদি বলো। তখন আমার মা বলতেছে ওনাকে আমি সিদ্ধান্ত নিছি তোর বিয়ে শাদী দেওয়ার পরে তোর বাবাকে আমি ডিভোর্স করব। তারপরে আমি ওনার সঙ্গে আমার কথা চুক্তি হয়ে গেছে, আমি ওনার সঙ্গে চলে যাব। তোর বাবাকে উনি 7 বার কিনতে পারে আর বেচতে পারে রে। উনি অনেক টাকা পয়সার মানুষ, শিল্পপতি। আর শুধু তাই না, উনি জীবনে বিয়ে শাদী করেনি। যাই হোক, উনিকে আমার দরকার, একটা বউ ভালোবাসা পুরুষকেই আমি চাই। তোর বাবা আজকে হয়তো তোর চাপে পড়ে আমাকে চাইছে, কিন্তু কালকে তোর বাবা আবার নতুন কোনো মেয়ে ছেলেকে দেখলে সেখানে চলে যাবে। তোর বাবার রুচি ভালো না, দেখিস না? তোর বাবার মধ্যে কি কোনো নীতি আছে? সে তো সুদ খাই রে, ঘুষ খাই রে। এই হারাম টাকায় আমি খেতে চাই না, আমি সৎ পথের টাকা খেতে যাই। কিন্তু তার সঙ্গে এবার মিশতে যায় বাধ্য হয়ে আমাকে ওখানে উঠতে হয়েছে, তো ওর কাছে সময় দিতে হয়েছে, তাই তো আমি হোস্টেলে যাই। তখন এটা শুনে আমি বললাম যে মা প্লিজ, তুমি আমার মা হারা হয়েও না, আমাকে বাবা হারা হয়েও না। আমি বাবা হারা হতে চাই না, মা হারা হতে চাই না। মা প্লিজ, তুমি বাবার সঙ্গে যেহেতু আমার বাবা আছে, মিলে সবকিছু মিলে নাও, তুমি ওনাকে ছেড়ে দাও। মা বলতেছে না রে, আমি অনেক দিন ধরে নিজের সতীত্বকে ওনার কাছে সবকিছু বিলাই দিছি, আর কি করে যে ওনার কাছ থেকে ফিরি। আমার মনে হয় কি জানিস তুমি, উনি যতদিন ধরে আমাকে সময় দিচ্ছে বা আমার সবকিছু পেয়ে যাচ্ছে দিনের পর দিন, অতটা তোর বাবাও আমাকে সময় দিনি বা ওইভাবে পাইনি। দিন গুনতে গেলে উনিই বেশি পেয়েছে রে। এটা হয়তো কেউ জানে না, একটু চালাকি করে ওনার সাথে আমি বেশি সময় দিয়েছি। তাই তো তোর বাবাকে আমি আর এখন প্রয়োজন মনে করি না রে। কষ্ট হলো যে তোর বাবাকে আমার ছাড়তেই হবে। আমি বললাম যে মা প্লিজ এরকম করো না। মা কিছুতেই শোনে না, বলে যে না, আমি আমি তো তোকে বলছি, তোকে বিয়ে শাদী দেওয়ার পরে এখন যদি আমি এই কাজ করি তাহলে তো তোর বিয়ে শাদিতে প্রবলেম হয়ে যাবে। তোকে পরের ঘরে একটা ভালো পাত্র দিকে বিয়ে শাদী দিয়ে তারপরে আমি তোর বাবাকে পরিষ্কার করে ওখানে চলে যাব, এটা আমার ফাইনাল ডিসিশন। তোর বাবাকে তুই আর রিকোয়েস্ট করবি না কিন্তু। আমি তো আসলে মাকে বুঝাইতে পারলাম না, আমার মনের মধ্যে বড় আক্ষেপ হলো, খুবই কষ্ট হচ্ছিল। তারপরে বন্ধুরা, আমার এই সংসারে বাবা মায়ের এই মানে অকৃতিকর ঘটনায় এই সমস্ত ঝঞ্ঝাট আর ভালো লাগতেছিল না। বিতৃষ্ণার চোটে আমার কলেজ লাইফের একটা ভালো স্টুডেন্ট, চাকরি বাকরি করে না, বেকার, কিন্তু ছেলেটা সৎ। ওদের ফ্যামিলিতে আমি আসা যাওয়া করতাম, ওর বাবা মা আমাকে পছন্দ করছে বা এমন কথাও আমাকে বলছে যে মারে বিয়ে শাদী যখন করা লাগে তুমি কোথাও মত দিও না, প্রয়োজন হলে আমার ছেলের বউ বানিয়ে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। এরকম একটা কথা বলছিল আমার ওই কলেজ বন্ধুর মা। এটা আসলে আমার মাথায় ছিল। আমি বিপদে পড়ে তাদের ফ্যামিলিতে গেলাম, সবকিছু আমার ফ্যামিলি সম্পর্কে
খুলে বললাম যে আমি এরকম বিতৃষ্ণায় আছি, আমি আর ওই ফ্যামিলিতে থাকতে চাই না, আপনার বাড়িতে আমাকে জায়গা দেন, তা না হলে আমি যেদিক চোখ চাই আমি সেদিক চলে যাবো, আর তা না হলে এবারে আপনার ছেলের বউ হিসাবে আমাকে পুত্র বধূ হিসাবে গ্রহণ করেন, আমাকে বিয়ে শাদী তাড়াতাড়ি ব্যবস্থা করেন। তখন ওনারা আসলে বিষয়টা খতিয়ে দেখলো, দেখার পরে দেখ ওনার ছেলের সঙ্গে কাজে ডেকে আমাকে বিয়ে শাদী দিয়ে দিল, দিয়ে আমি মাকে এবং বাবাকে ছেড়ে ওনার সংসারে যাই উঠলাম। আর মাকে একটু সুযোগ দিলাম যে মার যা ভালো হয় তাই করুক, তা না হলে জোর করে তো কারোর মন জয় করা যায় না বন্ধুরা। আমার মা যেহেতু একটা পথ বেছে লেছে, আর এই মায়ের জীবন নষ্ট হয়ে যাওয়া, মায়ের জীবনে এই পথ বেছে নেওয়ার সমস্ত কারণ আমার বাবা, একটা পুরুষের। এটা আমি 100%, এটা তো তোমরা শুনছো এবং বুঝতেই পারছো যে দোষটা এখানে কার ছিল। তারপরে আমার বিয়ে শাদী হওয়ার ঠিক 2 মাস পরে আমি এই বাড়িতে 2-1 বার আসা করলাম, তারপরে আর আসলাম না, যে জীবনে আর কখনো যাবো কি না যাবো, যেহেতু আমার মা এই কথা বলছে, আমার মা তো আর ওই সংসারে থাকবে না। তারপরে 2 মাস বাদেই শুনতে পেলাম যে আমার মা বাড়ির থেকে একদম চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে এই কথা শুনে আমি খুবই কষ্ট পেলাম, আমি তো বুঝতে না কোথায় গেছে, ক্লিয়ার বুঝে ফেলছি এটা। পরে মাকে ফোন করে দেখি ফোনটা সুইচ অফ, ওই নাম্বার বন্ধ। বাবাও তার মানে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তারপরে বাবাকে ফোন করলাম যে মা কোথায়, বাবা বলে যে তোর মা কোথায় যেন বাড়ি থেকে চলে গেছে রে, আমি তো সুইচটা ফোন দিচ্ছি, ফোনে সুইচ বন্ধ, তাহলে কি হয়েছে একবার দেখতো, আমি তো খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু বাবাকে আর ফোন করে বললাম শেষবার মতো, বাবা শোনো, মার যেদিকে চোখ গেছে মা সেদিক চলে গেছে, মার জীবন মা নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিয়েছে, আর এর জন্যই একমাত্র তুমিই দায়ী। আমার মায়ের যদি কিছু হয় তাহলে আমি তোমাকেই দায়ী করবো, তাছাড়া আর কাকে দায়ী করবো বাবা। তখন আমার বাবা বলতেছে হ্যাঁ রে, আসলে আমি তো জানি যে তোর মাকে এই জীবন বেছে নেওয়ার জন্য সমস্ত কিছু দায়ী আমি রে, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে তোর মা অনেক কষ্ট পাইছেন আমার কাছ থেকে। আসলে টাকা পয়সার দিক দিয়ে তাকে আমি কখনো অসুখী করিনি, কিন্তু মনের দিক দিয়ে তাকে আমি সবসময় কখনো খুশি করতে পারিনি, কষ্টের মধ্যেই রাখছিলাম। তারপরে আমার বাবা তো সমস্ত তার ভুল স্বীকার করে আমার কাছ থেকে নত হলো। আমিও আর মায়ের বাড়ি একদম ত্যাগ করে আর মায়ের বাড়িতে আসা বন্ধ করে দিলাম। অনেকদিন পরে, ঠিক 6 মাস পরে মা আমাকে ফোন করলো, মায়ের কাছে তো আমার নাম্বার ছিল, ফোন করে বলতে যে সুমি কেমন আছিস। আমি রিসিভ করে একটু কান্নাকাটি করলাম, মনটা ভালো লাগছিল না। বললাম যে মা আমি তো নিজেই সিদ্ধান্ত নিয়ে বিয়ে সাথে করে ফেলছি, হাসি তো একালে, তোমরা তো জানোই, কিন্তু আমার তো এরকম কথা ছিল না। আমার স্বপ্নে ছিল আমি লেখাপড়া করে বড় হব, সুশিক্ষিত হয়ে বড় চাকরি বাকরি করবো, ধুমধাম করে বাবা মা তোমরা আমার বিয়ে শাদী দেবে, কত রকম স্বপ্ন মনের মধ্যে ছিল। কিন্তু বাবা এক প্রান্তে, মা এক প্রান্তে, আমি সুমি একা কি করব। তাই তো নিজেই সিদ্ধান্ত নিয়ে ঘরে চলে আসলাম। মা তো এখন তুমি কেমন আছো, কোথায় আছো? মা বলতেছে হ্যাঁ রে, তোকে তো একদিন বলছিলাম ওই যে গার্মেন্টস এর মালিক, ওই ব্যক্তিটার সাথে আমি চলে আসছি এবং তোর বাবাকে সাফ করে দিয়ে পরিষ্কার করে দিয়ে ওনার সঙ্গে আমি শাদি করে ফেলছি, এবং আমি এখন সন্তান সম্ভাবনা রে, আমার সন্তান হবে, শুনেছি ছেলে সন্তান হবে। তো তুই তো নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস, আর দেখে শুনে থাকিস। ওই পাষাণ্য ব্যক্তিটা কি তোর কাছে ফোন টোন দেয়? তখন আমি বললাম যে হ্যাঁ মা, আমার বাবার কথা বলছো? তখন বলতেছে যে হ্যাঁ, তোর বাবার কথাই জিজ্ঞেস করতেছি। তাই বললাম যে মা তোমার তো ফোনে সুইচ অফ, বাবা তোমাকে অনেকবার ট্রাই করেছে কিন্তু তোমাকে তো ফোনে পায় নাই। তো বলতেছে হ্যাঁ রে, এই নাম্বারটা কখনো তোর বাবার কাছে দিবি না, তোর বাবার সাথে এখন কথা বলাটাও এখন আমার পাপ, কারণ সে এখন আমার কাছ থেকে পরপুরুষ হয়ে গেছে, কারণ তাকে আমি একদম ডিভোর্স করে পরিষ্কার করে দিয়েছি, আর আমি আমার জীবন বেছে নিয়েছি। এখন আমি জানিস একটু কষ্ট হয়, তুই আমার পেটের সন্তান, তোকে ছেড়ে আসলাম, ওই সংসার ছেড়ে আসলাম, মায়াজাল তো সৃষ্টি হয়েছিলই, কিন্তু কি আর করার, আমারও তো বাঁচতে হবে, চলতে হবে, ভবিষ্যৎটা হিসাব করে আমি আসলে নিজের সিদ্ধান্ত নিজেই নিলাম। তো আমি বললাম যে মা তুমি যা করছো ভালো করছো, কিন্তু আমার সাথে একটু যোগাযোগ রাখো, যেহেতু তুমি আমার গর্ভধারিণী মা, আমাকে জীবন থেকে একদম মুছে দিও না, আমার কথা মনে রাখো, আমার সাথে যোগাযোগ করো। তখন মা বলতো যে হ্যাঁ রে, যদিও এই এই বাবাটা তোর বাবা না, তবে আমি আড়াল থেকে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তোর খেয়াল খুশি যতদূর রাখা রাখবো। আর শোন, তোর বাবাকে কিছু বলিস না, আমি আমার মতো এখন জীবন বেছে নিয়েছি, আমার এই সন্তান আদি হয়ে গেলে এটা নিয়ে আমি এখন জীবনটা পার করে দেব। জীবনে অনেক কষ্ট পাইছি, আর শত কষ্ট শত যন্ত্রণার মাঝখানে আমি আমার একটা জীবন বেছে নিছি রে, এটা তুই কোনো কিছু মনে করিস না, তুই আমাকে ক্ষমা করে দিস, আসলে তোর উপরেও আমি অবিচার করছি রে মা। তখন আমি বললাম যে মা আমি তোমাকে ক্ষমা করে দিছি, কিন্তু
দেখো, বাবা থাকতে বাবা হারা, মা থাকতে মা হারা, এটাই তো আমার জীবন। দেখো না, আমি মাঝখানে পড়ে আছি। আমি চাইলেও মায়ের কাছে যাইতে পারতেছি না, আমি চাইলেও বাবার কাছে যোগাযোগ করতে পারতেছি না, সে আর একটা সংযোগ নিয়ে ওখানে পড়ে আছে। তাহলে আমার মতো মেয়ের জীবনে কি হতে পারে, কতটা কষ্ট থাকতে পারে, তুমি কি এবার ভেবে দেখছো? তখন মা বলতেছে, আরে এই সমস্ত ইয়ালি কথা বাদ দে তোমা, এখন তুই বিয়ে শাদী হয়ে গেছে, ওইটাই তোর আসল বাড়ি। মেয়েরা তো মায়ের বাড়ি ক্ষণিকের জন্য আসলে মেহমান হয়ে আছে, বিয়ে শাদী হওয়ার পর তো তোকে পরের বাড়ি যেতে হতো, এখন তো তুই সেটা চলেই গেছিস, এখন আর চিন্তা কি? যাই হোক, ফোনটা কেঁদে দিলাম, অনেক কষ্ট হলেও কান্নাকাটি করলাম, তারপরে নিজের মনকে বুঝ দিয়ে শক্ত করলাম যে উপর আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ, আমি তো সব বাবা মা দুনিয়াতে বেঁচে থাকতেও আমি এটিম হয়ে গেলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে জীবনে কারো যদি এরকম ঘটে থাকে, বা তোমরা যদি বাবা মা থাকতেও নিজেকে এতিম বলে মনে করো, এরকম যদি ঘটনা কারোর সাথে ঘটে থাকে, কারোর জীবনের ইতিহাসের সাথে যদি এরকম কিছু মিলে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের এই ছোট্ট গল্পটা এই পর্যন্তই। তো বন্ধুরা, যদি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক দেবে, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, সুমি আজকে যে গল্পটা পরিবেশন করলো, এটা মাথায় রেখে ভবিষ্যতে অন্যায়কে প্রতিবাদ করবে, মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার উপদেশ দেবে, পরিবেশ দর্শন যাতে দূষণ না হয় সেদিকে তোমরা খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।